এই যে আমার কম কথা বলা নিয়েও আবার অনেকে ভাবে যে আমি বোধহয় রাগী, হ্যাঁ আমি দাম্ভিকও ভাবে অনেকে মনে করে যে খুব নরম মানুষ। এগুলো সব মিসকনসেপশন। আচ্ছা, মানে নরম মানুষ তুমি নও? আমার মনে হয় না। একেন বাবু যদি এই রকম জনপ্রিয়তা না পেত তখন কি করতে? জানি না, আমার কোনো প্ল্যান বি নেই। আমি অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। আমার সাথে এখনো কিন্তু আমার ছাত্রদের খুব ভালো সম্পর্ক। মাঝে মাঝে আমার স্পষ্ট কথা বলা একটুখানি সমস্যাও তৈরি করে। আমি কারুর কথা শুনে চলবো মানে আমি সেই বান্দা নই। খানিকটা সময় পর পাশে লোক থাকলে, মানে একটা দিন আমরা তো সারাদিন প্রচুর লোক নিয়ে কাজ করি চারপাশে, বাড়িতে যাওয়ার পর আমার আর কোনো ফোন, কারুর সাথে কথা কিচ্ছু ইচ্ছা করে না। জীবন কম পড়ে যায় আর একটা ইন্টারভিউতে তুমি জেনে যাবে সব। এক সময় ছিলেন মাস্টার মশাই, এখন টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। কখনো তাঁর চোখে খলনায়কের কুদৃষ্টি, কখনো আবার কমেডি চরিত্রে চটুলিয়ার্কি। একেন বাবুর একই অঙ্গে নানান রূপ। তাঁর ফ্যান তালিকা অনেক নায়কের কাছেই ঈর্ষার। অনির্বাণ নামে অনেকেই চেনেন না তাঁকে। শখে থিয়েটার করতে করতেই গ্ল্যামার জগতে পা রাখেন একদিন। ঝুঁকি তো ছিলই, কিন্তু পিছন ফিরে তাকাতে হয়নি কখনো। গঙ্গার বুকে বৈশাখী হাওয়া খেতে খেতে আনন্দবাজার.com-এর সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় মন খুললেন অভিনেতা। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভিগার্ড বিএলডিসি ফ্যানস। এই মুহূর্তে আমি একদম গঙ্গার পাড়ে চলে এসেছি, আর আমার সঙ্গে একজন বিশেষ মানুষ রয়েছেন যার সাথে অনেক দিন ধরে আড্ডা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তিনি এত ব্যস্ত আমি কোনোভাবেই টাইম বার করতে পারছি না। অনির্বাণ দা রয়েছেন আমাদের সঙ্গে। কেমন আছো বলো অনির্বাণ দা? ভালো আছি। প্রথমেই একটা অভিযোগ দিয়ে শুরু করলে যে টাইম বার করতে পারছি না। না, সেটা তো তুমি বলবে। হ্যাঁ, এক নাগারে অ্যাকচুয়ালি অনেকটা লম্বা নানা রকম শিডিউল চলছিল, এখনো চলছে, তো তার মধ্যে হয়ে গেল। আজ নর্থ বেঙ্গল, কাল কলকাতা, এরমভাবেই তো ব্যস্ত শিডিউল। তো কলকাতার গরম নর্থ বেঙ্গল থেকে ফেরার পর নর্থ বেঙ্গলে কিচ্ছু ঠান্ডা ছিল না। আর আমি নর্থ বেঙ্গলে গেছিলাম তো ডুয়ার্সে, মানে পাহাড়ে উঠিনি, এই আর কি কেটে গেছে যেমন শুটিং যেমন কাটে সেরকম। আমাদের তো খুব টাফ শিডিউল থাকে আর কি। আমাদের কি হয়, একটু ঠান্ডা পেলে তখন একটু মনে হয় মনটা একটু ভালো থাকে আর কি। তার মধ্যে গরম পড়লে না, এই মন ভালো রাখার কথাতেই আসবো যে মানে ধরো তোমাদের তো 10টা-5টা শিডিউল নয়, কোনোদিন ভোর 3টে উঠতে হচ্ছে, কোনোদিন রাত্রিবেলা শ্যুট থাকছে। তো এইগুলো সবকিছু অতিক্রম করে পজিটিভ থাকার জন্য আলাদা করে কি করো? সেইটা অ্যাকচুয়ালি একটা প্রত্যেক দিনের একটা কাজ। আমি খুব প্রথম কথা হচ্ছে জীবনকে খুব সোজাভাবে দেখি, জটিলতা অ্যাভয়েড করি। সে জটিল মানুষ হোক, জটিল পরিস্থিতি হোক, হ্যাঁ, আমি এটা ধরে নিই যে এটা আমার জন্যে না, আমার এর মধ্যে ইনভলভ না হলেও হবে। যারা পজিটিভ মানুষ, যাদের সাথে আমার সাথে থাকলে ভালো লাগে, তাদের সাথে থাকার চেষ্টা করি। কাজের সময় তো এই অপশানটা থাকে না, কোনো চয়েস নেই। সেখানে তো যারা মিলে টিম ফর্ম হয়েছে তাদের নিয়ে ডিল করতে হয়। আমাদের ভালো লোকই বেশি, দু একজন জটিল মানুষ আছে, ঠিক আছে, তারাও কাজ করছে, কাজ করে চলে যাচ্ছে, তাদের মতো আছে। আমি কি একটা দেখেছি যে জীবন মানে কি বলতো, সেটা হচ্ছে না মেনে চলি, সেটা হচ্ছে যে আমার না কাউকে কিছু শেখানোর নেই, যে যার মতো আছে। এবং অনেক রকম মত এক্সিস্ট করে, সব রকম মত, যে মতে আমি ধরো আমি মানতে পারছি না, সেটাকেই সঙ্গে সঙ্গে মানে ডিলিট করে দিতে হবে, বা সেটা ভুল, সেটা ঠিক না, এইটা প্রমাণ করার দায় আমার নেই। হ্যাঁ, না সেক্ষেত্রে কি তুমি স্পষ্টবাদী নাকি? না, আমি খুবই স্পষ্টবাদী। মাঝে মাঝে আমার স্পষ্ট কথা বলা একটুখানি সমস্যাও তৈরি করে, হ্যাঁ, কিন্তু আমি ভুল খুব কম বলি। মানে আমার স্পষ্ট কথা খারাপ লাগলেও খুব একটা কেউ এটাকে খণ্ডাতে পারবে না, কারণ আমি বানিয়ে বলি না কিছু। ধরো ওর সাথে ওর কিছু ঝামেলা হচ্ছে, আমি গিয়ে মেটাতে যাব, এটা আমি করি না। আমাকে যদি এফেক্ট করে তাহলে আমি বলি, এবং সেটা স্পষ্ট কথাই বলি, সেটা শুনতে ভালো লাগতে পারে, না লাগতে পারে। না, এক্ষেত্রে কি এরকম কোনো সময় এসছে যখন স্পষ্ট কথাতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? দেখো, সিচুয়েশনের কনসিকুয়েন্স তো হয়,
সেইটাকে আমি তখন সমস্যা বলে মনে করব না, কারণ আমার আমার তার আমার বলাটা বা আমার যে অ্যাকশনটা সেটা তার ভালো লাগেনি, সেটা তার চয়েস। তো সে তো ফ্রি রিয়াক্ট করার জন্য। সে যদি তারপরে মনে করে যে না একে আমি অ্যাভয়েড করবো, চলবো, তো চলবে। এইখান দিয়ে যদি আমি একেন বাবুর জায়গায় আসি, তিনি যেরকম মানুষ, হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তীর একেন বাবুকে নিয়ে কি কি কমপ্লেন থাকতে পারে? এই তো এমনিতে খুব ন্যাগিং আর কি, খুব মানে যেটা বলে সেটা বলতেই থাকে, এটা করতেই থাকে। আমি বাই নেচার ওরকম না। হ্যাঁ, আমি ন্যাক করি না বা এটা, ও অনেক খোলা মনের মানুষ। আমি ব্যক্তিগতভাবে খানিকটা রিজার্ভ একেনের সাথে যদি কম্পেয়ার করি, এবং ও অনেক পজিটিভিটি একেনের মধ্যে আছে। একেনের মধ্যে অনেক ছেলে মানুষই আছে। আমার সাথে একেনের মিল একটাই আছে যে আমি দেখেছি যে আমিও লাইফকে খুব সিরিয়াসলি দেখি না। আমি সিনসিয়ার অ্যাবাউট এভরিথিং হ্যাপেনিং অ্যারাউন্ড মি, বাট আমি সেই লাইফটাকে সিরিয়াসলি সবসময় গম্ভীরভাবে ডিল করা, এই তো জীবন, এই হ্যানা ত্যানা নানা রকম, ওইটা আমি করি না। ওটা একেনবাবুর মধ্যেও নেই। একেনবাবু আমি দেখে যেটা শিখেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো ও তো একটা মানুষ, ওরও তো নিশ্চয়ই সমস্যা আছে, কিন্তু ওকে সবসময় দেখবে হাসি খুশি। জীবনের সমস্যাও কিন্তু হাসি মুখে ডিল করা যায়। তার জন্য মানে খুব গম্ভীর হয়ে জীবন কাটানো এইটা নাও দরকার হতে পারে। আচ্ছা, তুমি তো মানে ধরো অধ্যাপনা করেছো, চাকরি করতে, তো সব কিছু ছেড়ে যখন মানে এই প্রফেশনে এলে, মানে তখন কি ভেবেছিলে যে, মানে তখন তো জানতে না যে কি করবে বা কোন চরিত্র তোমার ক্লিক করবে? ঠিক সেটা তখন কি মাথায় কাজ করেছিল? আমি 2017, আমি তার আগে যে আমি একাডেমিক্সে ছিলাম 14 বছর। 14 বছর আমি পড়িয়েছি ম্যানেজমেন্ট কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে। তখন আমি থিয়েটার করতাম, কিন্তু সেটা না শুধু আমার হবি ছিল। আমি কোনোদিনও ভাবিনি যে এটা আমার প্রফেশন হবে। 2017-তে তখন আমি ছেড়ে দিলাম মানে একাডেমিক্সের কাজ, আমার চাকরি, এবং আমি তখন কিন্তু আমি শিফট করেছিলাম থিয়েটার করব বলে। কারণ আমার কলকাতায় থাকতে, কলকাতাতে না, আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি বজবজে, কলকাতার বাইরে। তখন আমার কলকাতাতে 2017, তখন আমার একটা ছোট আস্তানা আমি কিনেছি চাকরি করে, কিন্তু আমি সেখানে রেগুলারলি তখনও থাকতে শুরু করিনি। সেটা তার পরের ঘটনা। এবার তখন তো আমি থিয়েটার করব বলে আর কি চাকরি ছেড়ে দিয়েছি, কারণ তখন আমাকে ফিল্মের কেউ চিনতো না, আমিও কাউকে চিনি না। আর আমার একদমই এটার মধ্যে মানে আমার স্বভাবে এটা নেই, বা আমার নেচারের এটা আমি ভুল ঠিক বা ভালো খারাপ বলছি না, যে কারোর কাছে কাজের জন্য অ্যাপ্রোচ করা, যে আমি কাজ করতে চাই, এটা বলার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু কেউ পারে এটা বলতে, কেউ পারে না। আমার পক্ষে এটা এখনো সম্ভব। আর এমনি কম কথা বলো, এটা বলবে। হ্যাঁ, এই কত কথা এখন বলছি এক নাগারে। মানে এটা তো এই যে আমার কম কথা বলা নিয়েও আবার অনেকে ভাবে যে আমি বোধহয় রাগী। হ্যাঁ, দাম্ভিকও ভাবে অনেকে, কি নিয়ে দম্ভ করবো আমি সেটাই বুঝতে পারি না। কিন্তু হ্যাঁ, আমি মানে খুব পরিচিত লোকজন ছাড়া কথা বলতে পারি না। পার্টিতে গেলে যেখানে প্রচুর লোকজন থাকে আমার একটু অস্বস্তি হয়, আমি একটু কোনা খুঁজি। হ্যাঁ, তা যাই হোক, যেটা অন্য কথা বলছি সেটা হচ্ছে যে তারপরে 2018-তে একেনবাবু প্রথম হলো। ওটাই প্রথম মেজর একটা কাজের জন্য আমি ডাক পেলাম। এই তারপরে আর কি ঘটেছে, যা সেগুলো ঘটে গেছে। আমি একটাই কাজ করে গেছি বরাবর, সেটা হচ্ছে যে আমার কাজ যেগুলো এসেছে সেগুলো আমি সিনসিয়ারলি করার চেষ্টা করে গেছি। কাজের অফার সত্যি প্রচুর আসতে শুরু করেছে, এবং একেনবাবুর ছাড়া অন্য ধরনের চরিত্র, তাতে পরিচালকরা আমার উপর ভরসা করেছেন। সেই সময় কোনো হেল্প পেয়েছিলে কারোর থেকে, যে কোনটা করবে না এটা ডিসাইড করার জন্য? না, আমি এইটা খুব একটা চাইও না। মানে আমি সমস্ত ডিসিশন নিজে নিয়ে এসেছি এখন অবধি। সেগুলো কোনোটা ক্লিক করেছে, কিছু আছে যেগুলো ফেলও করেছে, কিন্তু আমি কারুর কথা শুনে চলবো মানে আমি সেই বান্দা নই। দেখে অনেকে মনে করে যে খুবই, যেমন মনে করে যে হয়তো গম্ভীর, যেমন মনে করে যে হয়তো বা দাম্ভিক, সেরকম অনেকে মনে করে যে খুব নরম মানুষ। এগুলো সব মিসকনসেপশন। আচ্ছা, মানে নরম মানুষ তুমি নও? আমার মনে হয় না। আচ্ছা, মানে কি থেকে না মনে হলো? মানে আমি যেভাবে ডিল করি সিচুয়েশনে, আমি কোনো জিনিসে যেভাবে রিয়াক্ট করি, হয়তো সেটা খুব ভোকাল না, মানে সেটা খুব লাউড না, কিন্তু আমি জানি যে মানে কোনো সিচুয়েশন যেটা আমার মনে হয় যে এটা উচিত না, এটা ঠিক না,
সেগুলোর সাথে আমি কোনোভাবে অ্যাকোমোডেট, তখন আমি অন্য কিছু ভাবি না। মানে আমার যেটা মনে হয় ঠিক, যেটা মনে হয় না করা উচিত আমার, সেটার জন্যে আমার ক্যারিয়ারে কি হবে, এর সাথে সম্পর্কের কি হবে, আমি সেটা নিয়ে ভাবি না। মানে যদি আমার মনে হয় যে কোনো একটা ভুল, তো সেটা ভুল, সেটা তুমি করলেও ভুল। আমি আমার ব্যাপারেও কিন্তু খুব ক্রিটিক্যাল। একেনবাবু যদি এইরকম জনপ্রিয়তা না পেত তখন কি করতেন? জানি না, আমি বললাম না আমার কোনো প্ল্যান কিছু করা থাকে না, আমার কোনো প্ল্যান বি নেই। মানে যে এটা হল এখনও যদি এমন হয় যে আমাকে আর কেউ নিচ্ছে না, এটা আর হবে না, না যদি হয় তাহলে যে আমি কি করব, আমার কিন্তু এখন কোনো প্ল্যান বি রেডি নেই। মানে তখন ভাবতে হবে তাহলে কি করব। কিন্তু মানে তুমি অধ্যাপনা করতে, শিক্ষক বিষয়টা নিজের মধ্যে রয়েই যায় দুনিয়াতে। মানে আমি কাউকে বলে দেবো যে এইটা ঠিক, এইটা ঠিক না, এইটা উচিত না, এইটার দায় আমার নেই। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছো তো? মানে আমি ওইটা মনে করি না যে তাহলে সেটা করতে গেলে কিন্তু তোমাকে এই কনভিকশনে আসতে হবে যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। আমি সেটাই মনে করি। মানে আমার নিজের ডাউট আছে নানা বিষয়, এবং সত্যি কথা, তুমি এই যে ডাউট বা দ্বন্দ্ব, শিল্প থেকে যদি সেটা চলে যায়, দ্বন্দ্ব চলে যায়, কোনো ডাউট চলে যায়, তাহলে কিন্তু আর শিল্প থাকে না। শিল্পর একটা মানে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে তোমার সবসময় সংশয় থাকবে, তোমার ডাউট থাকবে, ঠিক কি ভুল সেই নিয়ে একটা দোলাচল থাকবে। এটা কিন্তু মানে পার্ট শিল্পের। কারণ আমার সাথে, আমি ধর অনেক দিন হলো ছেড়ে দিয়েছি, আমার সাথে এখনও কিন্তু আমার ছাত্রদের খুব ভালো সম্পর্ক। তারা এখন আর হয়তো আমাকে কেউ স্যার বলে, কেউ দাদা বলে, এখন আর স্যার বলে না, কিন্তু তাদের সাথে খুব ভালো সম্পর্ক। ওইটা আমার মনে হতো খুব ইম্পর্টেন্ট, যে আমি গিয়ে শুধু পড়িয়ে আসছি, ক্লাসে একটা সাবজেক্ট পড়াচ্ছি, সেখানেই আমার কাজ শেষ হয়ে যাচ্ছে না। আমি মানুষ হিসেবে কীরকম, সেইটা তারা কিভাবে পারসিভ করছে, সেটাও ইম্পর্টেন্ট। জটায়ু চরিত্রটা যখন করেছিলে তখন মানে মাথায় কি ছিল? কারণ যেহেতু তার আগে অনেকে জটায়ু করেছেন। হ্যাঁ, তা আমি ভাবিনি যে কেউ সত্যি আমাকে কখনো জটায়ুতে কাস্ট করবে। তো সৃজিৎ যখন কাস্ট করলাম, যখন করলাম, খুবই খুশি হলাম। লালমোহন গাঙ্গুলির যে আইকনিক একটা স্ট্যাচার আছে, লোকজন সন্তোষ দত্তকে যেভাবে ভাবেন, সেটা কিন্তু আমার পরে আমি সুযোগ পেয়েছি, আমি করেছি 4টে প্রজেক্টে, ঠিক আছে, কিন্তু আমার পরে আরও অনেকে যদি অভিনয় করেন, কোনোদিন ওই তুলনাটা চলে যাবে না। যে সবাই মনে করেন, আমিও মনে করি যে লালমোহন গাঙ্গুলি জটায়ু মানেই হচ্ছে সন্তোষ দত্ত। অনেকে অ্যাকসেপ্ট করতে পারেননি, তুলনা করেছেন, এবং সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুতি ছিলাম। এবং দেখো, একটা অভিনয় করব, একটা শিল্প মাধ্যমে আমি কিছু একটা করব, এবং সেটা সবাই ভালো বলবে, এটা কখনো হয় না। আর মানে যেহেতু সন্তোষ দত্ত চরিত্রটা এতবার দেখা একটা চরিত্র, তো কোথাও তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে উনি ছিলেন না? আমি বরঞ্চ খুব সতর্ক ছিলাম যে ওনার অনুকরণ যাতে, দেখো অনুকরণ করলে সেটা খুব বাজে অনুকরণ একটা হবে। হ্যাঁ, তা আমি খুব সতর্ক ছিলাম যে ওনার মতো যাতে না হয়। হ্যাঁ, কিন্তু একটা ব্যাক অফ দ্য মাইন্ড, একটা তো কি বলবো, একটা ইনফ্লুয়েন্স থেকেই যায়। আমি একটা ছবি নিয়ে কথা বলবো, যেটা নিয়ে তোমার সাথে আমার কথাও হয়েছিল, যে চালচিত্র নিয়ে তুমি ওই চরিত্রটা মানে কতটা ইমোশনালি অ্যাটাচড হয়েছিল? হ্যাঁ, নাসির আমার খুব প্রিয় একটা চরিত্র, যদিও চরিত্রটার লেন্থ নিয়ে অনেকে আবার, যাদের ভালো লেগেছে তারা অভিযোগ করেছেন চরিত্রটা কেন এত কম সময়ের জন্য স্ক্রিনে ছিল। দেখো, আমি তো ব্যক্তিগত জীবনে বাবা নই, মানে আমার সন্তান নেই, এবং ওইরকম একজন বাবা, তার সাথে মেয়ের অ্যাটাচমেন্ট, এটা ঠিক কী হতে পারে, এটা আমার ব্যক্তিগত জীবনে আমি এই এক্সপিরিয়েন্সটা কখনো করিনি। এবার অভিনয় করবার সময় না, কিভাবে যে কোনটা করি, কোথা থেকে কোন ইমোশন আসে, এইটা পরে ভাবা বা ম্যাপিং করা খুব মুশকিল, করা যায় না যে আমার এইটা ওখান থেকে এসেছে। লাইফে অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যেটা করি, আমার ধারণা সমস্ত অভিনেতারাই করেন, সেটা হচ্ছে আমি আমার সেন্সেসগুলোকে সবসময় খুব ওপেন রাখি। মানে যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, হ্যাঁ, এভরি কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস, গুড অর ব্যাড, সেগুলো কোথাও না কোথাও স্টোর থাকে, ঠিক সময় মতো বেরিয়েও আসে। ওই এক্সপিরিয়েন্সগুলো না, মানে জেনুইন, আই ওয়াজ গোয়িং থ্রু ইট। ইভেন যখন আমি এটা ওই দৃশ্য ডাবিং করেছি, সবাই, প্রতিম এবং বাকি তারা সবাই চুপ করে গেছে, কারণ আমি ঠিক ওটার মধ্যে যাচ্ছি, আমি ডাবিং করতে গিয়েও কাঁদছি, এবং তারপর আমাকে একটা ব্রেক নিতে হয়েছে, তারপর আবার অন্য দৃশ্যের ডাবিং করেছি। অভিনেতারা তারা ব্লেসড,
তারা এত কিছুর মধ্যে দিয়ে যায় যেটা হয়তো, কারণ আমি যদি অভিনেতা না হতাম তাহলে আমাকে তো এই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ হতো না। তো সেইটা আমার মনে হয় যে একটা আশীর্বাদ অভিনেতার জন্য। মানে একেন বাবুর মাধ্যমে অনেক মানুষ ধরো ডিপ্রেসড আছেন বা মন খারাপ, তখন তারা অনেকেই একেন বাবু চালিয়ে দেখেন। ঠিক, অনেকে এটা বলেছেন যে মন খারাপ থাকলে একেন বাবু দেখি। একজন আমার এক বন্ধু, সে বলেছিল যে তার বন্ধুর মা, সে অ্যালজাইমার্সে ভুগছেন। উনি এখন আর কাউকে মনে রাখতে পারেন না, উনি শুধু একেনবাবু চরিত্রটাকে চেনেন এবং ওনার ঘরে যে টেলিভিশনটা আছে সেখানে একেনবাবু কন্টিনিউয়াসলি লুপে চলতে থাকেন, উনি দেখেন এবং প্রত্যেকবার নতুন করে ওটার মধ্যে দিয়ে যান এবং হাসেন এবং মজা পান এবং একেনবাবুকে উনি চিনতে পারেন প্রত্যেকবার। তো এই রকম বাচ্চারা এত পছন্দ করে, অনেক বাচ্চারা মনে করে তারা যে একেনবাবু রিয়েলি এক্সিস্ট করে। তো এই সবগুলো সত্যি খুবই মানে অভিনেতা হিসেবে আমরা যা পাই তার মধ্যে খুবই এগুলো মনে থাকবে আমার। তুমি ডাউন থাকলে কি করো, কি নিজেকে কি ভালো? আমি ডাউন থাকলে খুব আমার ভালো লাগে যদি আমি বেড়াতে যেতে পারি পাহাড়ে, তাহলে আমার খুব ফ্রেশ লাগে, রিজুভিনেটেড লাগে। সেটা যদি করতে পারি, কিন্তু সেটা তো সুযোগ হয় না। আমি গান শুনি, বই পড়ি, পড়াশুনোর হ্যাবিট আছে, ইভেন রিসার্চ রিলেটেড কাজকর্ম যেগুলো বুঝতে পারি না ওগুলো ছেড়ে দিই, বাদ বাকি কিন্তু সেগুলোও পড়তে পারি। রম্যরচনা ভালো লাগে, ট্রাভেলগ খুব ভালো লাগে যেহেতু আমি বেড়াতে পছন্দ করি। আর একা সময় কাটানো একজন শিল্পীর জন্য কতটা জরুরি বলে? খুব জরুরি। আমার খানিকটা সময় পর পাশে লোক থাকলে, মানে একটা দিন আমরা তো সারাদিন প্রচুর লোক নিয়ে কাজ করি চারপাশে, বাড়িতে যাওয়ার পর আমার আর কোনো ফোন, কারোর সাথে কথা কিচ্ছু ইচ্ছা করে না। খানিকটা সময় আমি বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু আমার প্রত্যেক দিন খানিকটা সময় নিজের জন্য অবশ্যই। সেই সময় যে আমি খুব ডেফিনিট কিছু করি তা না, কিন্তু ওটা আমার দরকার। থ্যাংক ইউ। অনেক দিনের অপেক্ষার পর আলটিমেটলি অনেকটা সময় আড্ডা দেওয়া গেল, ঠিক এবং কিছুটা জানতে পারলাম, এখনো সব তো হয় না, একটা জীবন কম পড়ে যায় আর একটা ইন্টারভিউতে তুমি জেনে যাবে সব। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো।